আজকে আমরা আলোচনা করব দ্রাব্যতা। দ্রাব্যতার সংজ্ঞা বা দ্রাব্যতা বলতে কি বোঝায়, দ্রাব্যতা বলার সঙ্গে সঙ্গে বা দ্রাব্যতার সংজ্ঞা বলার সাথে সাথে সেখানে তাপমাত্রার উল্লেখ করতে হয় কেন, আর দ্রাব্যতার উপরে চাপের এবং তাপের প্রভাব বা উষ্ণতার প্রভাব বা তাপমাত্রার প্রভাব, এই কয়েকটা জিনিস আমরা আজকে একটু জানব। প্রথম হচ্ছে দ্রাব্যতা কাকে বলে বা দ্রাব্যতার সংজ্ঞা কী বা দ্রাব্যতা বলতে আমরা কি বুঝি। দ্রাব্যতা বলার সময় আমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা কথা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রা, এই কথাটা খেয়াল রাখতে হবে সংজ্ঞা বলার সময়। আর একটা হচ্ছে যে দ্রাবকে দ্রবীভূত করা হবে সেই দ্রাবকের পরিমাণটা যেন 100 গ্রাম, এই কথাটা থাকে। তাহলে দ্রাব্যতার সংজ্ঞা বলতে গেলে আমরা বলবো যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকের মধ্যে যত গ্রাম দ্রবীভূত হতে পারে সেই সংখ্যাকে বলা হয় ওই দ্রাবের দ্রাব্যতা। এক নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত হতে পারে সেই সংখ্যাকে বলা হবে ওই দ্রাবের দ্রাব্যতা। ক্লিয়ার হলো? এবার একটা উদাহরণ বলি। যদি বলা হয় যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65, এই কথা দিয়ে কি বোঝায় না, এই কথা দিয়ে আমরা বুঝতে পারি বা এই কথার অর্থ হলো যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম জলের মধ্যে 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারে বা তৈরি করবে। আর একবার বলি, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 গ্রাম জলের মধ্যে 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। বোঝা গেল? তাহলে আমরা দুটো জিনিস সেখানে খেয়াল করলাম। একটা হচ্ছে 100 গ্রাম দ্রাবকের ওজন হতে হবে, আর একটা হচ্ছে তাপমাত্রার উল্লেখ থাকতে হবে, এই দুটো জিনিস। এবারে আসি যে দ্রাব্যতার উল্লেখ করার সময় বা দ্রাব্যতার কথা বলার সময়, দ্রাব্যতার সংজ্ঞা দেওয়ার সময় আমরা সবসময় তাপমাত্রার কথা বলবো কেন বা বলতে হয় কেন। তার কারণ হচ্ছে তাপমাত্রার ভেরিয়েশনের সঙ্গে সঙ্গে তাপমাত্রা চেঞ্জ হয় উইথ চেঞ্জিং টেম্পারেচার। টেম্পারেচার চেঞ্জের সঙ্গে সঙ্গে সলিবিলিটি বা দ্রাব্যতারও চেঞ্জ হয়। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে উইথ ইনক্রিজিং টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কখনো কখনো দ্রাব্যতা কমে যায়, আবার কখনো কখনো দ্রাব্যতা বেড়ে যায়, মানে সলিবিলিটি ইনক্রিজও করতে পারে, ডিক্রিজও করতে পারে, সেটা আমরা জানবো। এই জন্যে দ্রাব্যতা বলার সময় বা দ্রাব্যতার সংজ্ঞা দেওয়ার সময় তাপমাত্রার কথা উল্লেখ করতে হয়। তাহলে যদি কোশ্চেন আসে এরকম যে দ্রাব্যতা বলার সময় তাপমাত্রার উল্লেখ করতে হয় কেন, তখন আমরা এরকমভাবে বলবো যে দ্রাব্যতার কথা বলার সময় বা দ্রাব্যতার সংজ্ঞা দেওয়ার সময় তাপমাত্রার কথা বলতে হয় বা তাপমাত্রা উল্লেখ করতে হয়। তার কারণ হচ্ছে যে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে দ্রাব্যতারও পরিবর্তন হয়। সেই কারণে এক তাপমাত্রায় একরকম দ্রাব্যতা থাকে, পরবর্তী অন্য তাপমাত্রা যখন তাপমাত্রা কম বা বেশি হয় তখন তার দ্রাব্যতা কমও হতে পারে আবার বেশিও হতে পারে। এটুকু বললেই হয়ে যাবে। এরপরে আমরা বলবো যে তাপমাত্রায় দ্রাব্যতার উপরে চাপের প্রভাব আর দ্রাব্যতার উপরে তাপমাত্রার প্রভাব, 3টে কি 4টে সল্টের কথা আমরা বলবো। প্রথম সল্ট হচ্ছে যেটা সাধারণ লবণ আমরা যেটা খাই, সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতার কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে 1 নম্বর সল্টের কথা বললাম। এরপরে হচ্ছে গ্লোবাল সল্ট। এই গ্লোবাল সল্টের তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে তার দ্রাব্যতারও পরিবর্তন হয়। কেমন পরিবর্তন হবে? 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, মানে 0 থেকে 32.4 ডিগ্রি পর্যন্ত আমরা যদি তার টেম্পারেচারটা আস্তে আস্তে হাই করি, মানে তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাহলে তার দ্রাব্যতা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার 32.4 ডিগ্রি অ্যাটেন্ড করার পরে তারপরে যে উত্তপ্ত করবো আস্তে আস্তে তার দ্রাব্যতা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে গ্লোবাল সল্টের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করার সাথে সাথে তার দ্রাব্যতা বৃদ্ধি পায়। 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পরে তার দ্রাব্যতা আস্তে আস্তে কমতে থাকে। দুটো হয়ে গেল সল্ট। এবার আমরা আসবো কলিচুনের ক্ষেত্রে। কলিচুনের ক্ষেত্রে তার যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, ঠিক আছে, যখন তাপমাত্রা বৃদ্ধি করি
তখন তার দ্রাব্যতা আস্তে আস্তে কমতে থাকবে, নিচের দিকে আসবে। তাহলে প্রথম বললাম সোডিয়াম ক্লোরাইড, তারপরে বললাম গ্লাবার সল্ট, তারপরে বললাম কি বললাম ওটা, কলি চুনের কথা। এই তিনটে সল্টের কথা বললাম। এবার আমরা যদি ওর গ্রাফ যদি আঁকি সোডিয়াম ক্লোরাইডের যদি গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা কিছুটা এরকম সোজা মতো হবে। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গ্রাফ। প্রথমে এইরকম একটা টানতে হয়, সে গ্রাফের না টানলেও হবে। এরপরে আমরা যদি ওই গ্লোবার সল্টের কথা বলি, তাহলে গ্লোবার সল্ট প্রথমে এরকম উঁচু হবে, তারপর এরকম নিচের দিকে চলে যাবে। এটা গ্লোবার সল্টের কথা। এবার যদি ওই কলিচুনের কথা বলি, তাহলে কলিচুনের গ্রাফটা হবে একেবারে এরকম থেকে নিচের দিকে চলে যাবে। এটা হচ্ছে কলিচুনের ক্ষেত্রে। তাহলে দ্রাব্যতার এই কটা জিনিস। এরপরে আমরা বলবো যে তাপমাত্রার চাপের সাথে সাথে দ্রাব্যতার কি পরিবর্তন হয়। সাধারণত কঠিন পদার্থের দ্রাব্যতা চাপের উপর নির্ভর করে না। তাহলে চাপের উপর কঠিন পদার্থের দ্রাব্যতা নির্ভর করে না। এরপরে আমরা আসব, যদি গ্যাসের উপর, গ্যাসের তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে তার দ্রাব্যতা কি হবে, আর গ্যাসের উপর যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে গ্যাসের দ্রাব্যতা কি হবে। গ্যাসের উপরে যদি আমরা তাপমাত্রা বাড়াই, মানে গ্যাসের যে দ্রবীভূত হয় দ্রাবক, তার যদি টেম্পারেচার বাড়ানো হয় যে দ্রাবক, তাহলে দেখা যাবে যে গ্যাসের দ্রাব্যতা কমে যায়। তাহলে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসের দ্রাব্যতা কমে যায়, এবং তাপমাত্রা যখন কমানো হবে হ্রাস পাওয়ার সময় দ্রাব্যতা, গ্যাসের দ্রাব্যতা বেড়ে যায়। এটা হচ্ছে দুটো, মানে রিভার্স, উল্টোটা হবে। যদি তাপমাত্রা বেড়ে যায় দ্রাব্যতা কমে যাবে, যদি তাপমাত্রা বেড়ে যায় দ্রাব্যতা কমে যাবে, এবং যদি তাপমাত্রা কমে যায় তাহলে দ্রাব্যতা বাড়বে। এবারে আমরা আসবো যে চাপের পরিবর্তনের সাথে সাথে গ্যাসের দ্রাব্যতা কি হয়। না, গ্যাসের দ্রাব্যতা হচ্ছে চাপ যদি আমরা ইনক্রিজ করি, যদি বাড়াই, তাহলে গ্যাসের দ্রাব্যতা বাড়বে। চাপ যদি কমায় তাহলে গ্যাসের দ্রাব্যতা কমে যাবে। এই হলো পুরো হচ্ছে দ্রাব্যতার উপরে চাপ এবং তাপের প্রভাব, আর কিছু নেই। এরপরে আমরা সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ এগুলো পরের দিনে ক্লাসে বুঝবো। আজকে এই